গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব ১। ঢাকা শহরে ঘুঘুর ডাক শোনার কথা না, কেউ কোনোদিন শুনেছে বলেও শুনিনি। ঘুঘু শহর পছন্দ করে না, লোকজন পছন্দ করে না, তাদের পছন্দ গ্রামের শান্ত দুপুর। তারপরেও কি যে হয়েছে, আমি ঘুঘুর ডাক শুনছি। বাংলা বাজার যাচ্ছিলাম, গুলিস্তানে ট্রাফিক জ্যামে পড়লাম। রিক্সা, টেম্পো, বাস, ঠেলাগাড়ি সবকিছু মিলিয়ে দেখতে দেখতে জট পাকিয়ে গেল। একেবারে কঠিন গিট্টু। হতাশ হয়ে রিক্সায় বসে আছি আর ভাবছি, আধুনিক মানুষের একজোড়া পাখা থাকলে ভালো হতো। জটিল ট্রাফিক জ্যামের সময় তারা উড়ে যেতে পারত। ঠিক এইরকম হতাশা জর্জরিত সময়ে ঘুঘু পাখির ডাক শুনলাম। সেই অতি পরিচিত, শান্ত, বিলম্বিত, টানাটানা সুর, যা শুনলে মুহূর্তের মধ্যে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। মানুষের শরীরের ভিতরে যে আরেকটা শরীর আছে, তার মধ্যে কাঁপন ধরে। আমি হতচকিত ভঙ্গিতে এদিক ওদিকে তাকালাম। এমন কি হতে পারে যে কেউ খাঁচাই করে পাখি নিয়ে যাচ্ছে? সে পাখি ডেকে উঠল। ইদানিং ঢাকার লোকদের পাখি পোষা অভ্যেসে ধরেছে। নীলক্ষেতে বিরাট পাখির বাজার। ট্রাফিক জট কমছে না, জট কমানোর চেষ্টাও কেউ করছে না। রোগা ধরনের এক ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে বাদামালার সঙ্গে কথাবার্তা বলছে। এখানে যে এমন অবস্থা তা সে জানে না বলে মনে হচ্ছে। এই তো দেখি সে বাদাম কিনছে, এক ঠোঙ্গা বাদাম, একটু ঝাল লবণ। যতই সময় যাচ্ছে অবস্থা জটিল হয়ে আসছে। সবাই কিন্তু নির্বিকার, যা হবার হোক এমন এক ভঙ্গি। কারো মধ্যেই কোনো অস্থিরতা নেই। আমার রিক্সা ঘেঁষে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে। মাইক্রোবাসের পর্দা টেনে দেওয়া, ভেতরের যাত্রীদের কাউকে দেখা যাচ্ছে না। মাইক্রোবাসের ড্রাইভারকে শুধু দেখছি। মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। একবার সে উঁচু গলায় বলল, লাগছে গিট্টু। চরচর করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঝালো রোদ ওঠে, বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের গন্ধের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের গন্ধের সঙ্গে ঘুঘুর ডাক, ঘু ঘু ঘু। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিক্সাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? আমার রিক্সাওয়ালা বিরক্ত মুখে আমার দিকে তাকালে। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সবকিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা চোখ বড় বড় করে আমাকে দেখছেন। ভদ্রমহিলার স্মৃতির চুল বাঁকা, এছাড়া তার মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে অনায়াসে তাকে ৩০-৩২ বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানের পিক ফেলার জন্য। অনেকখানি মাথা বের করে এক গাদা পানের পিক ফেলে হাসি মুখে তাকিয়ে বললেন, তুই হিমু না? আমি জবাব দিলাম না, কারণ ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। আমার অতি দূরের কোনো আত্মীয় হবেন। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ হিসেবে প্রমাণ করার জন্য চট করে তুই বলে। কিরে, কথা বলছিস না কেন? তুই কি হিমু? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস? না, আমি আলেয়া খালা। এখন চিনছিস? আলেয়া নামে কাউকে চিনি বলে মনে পড়ল না। একজন আলেয়াকেই চিনতাম, সে সিরাজউদ্দৌলা নাটকের নর্তকী। সিরাজউদ্দৌলা পলাশের আম্রকাননে তার বিখ্যাত যুদ্ধযাত্রার আগে আলেয়ার কাছ থেকে বিদায় নিতে গেলে আলেয়া তখন গান ধরল, পথহারা পাখি কেঁদে ফিরে একা। হিমু, তুই এখানে কি করছিস?
রিক্সার সিটের উপর বসে আছি। সে তো দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায়? যখন রিক্সায় উঠছিলাম তখন একটা গন্তব্য ছিল। এখন নিজেও ভুলে গেছি। আমার সঙ্গে ফাজলামি করছিস? আমি তোর খালা না? আয় উঠে আয়। কোথায় উঠবো? বাসে উঠে আয়। গরমে সিদ্ধ হবি নাকি? তুই যেখানে যাবি নামিয়ে দিব। রিক্সা ভাড়া মিটিয়ে উঠে আয়। আমি কথা বাড়ালাম না, রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে মাইক্রোবাসে উঠে পড়লাম। রিক্সাওয়ালাকে দেখে মনে হলো সে অত্যন্ত অপমানিত বোধ করছে। অপমানিত বোধ করারই কথা, তার রিক্সাকে ছোট করা হয়েছে। মাইক্রোবাসে ঢুকে মনে হলো ছোটখাটো একটা চলন্ত বেহেশতে ঢুকে পড়েছি। এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশনার চালু আছে। শীত শীত ভাব। মাইক্রোবাসটার ছাদের একটা অংশ কাচের। ভেতরে বসে আকাশ দেখা যাচ্ছে। ৬ জনের বসার জায়গা, প্রতিটি সিট আলাদা। সিটগুলি ঘূর্ণায়মান, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরানো যায়। ভদ্রমহিলা একা যাচ্ছেন না, তার সঙ্গে তার মেয়ে। চেহারা দেখে সেরকমই মনে হচ্ছে, তবে চেহারা পুরো দেখা যাচ্ছে না। গাঢ় সানগ্লাসে মুখের প্রায় পুরোটাই ঢাকা। মেয়েটির কোলের উপর একটা বই। সানগ্লাস পরে এর আগে আমি কাউকে বই পড়তে দেখিনি। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বললেন, ও খুকি, এ হচ্ছে হিমু। খুব ভালো হাত দেখতে পারে। হাত দেখাবি? খুকি কোনো রকম উৎসাহ দেখানো তো দূরে থাক, বই থেকে চোখ পর্যন্ত তুলল না। এটা বড় ধরনের অভদ্রতা। তবে রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করে দেওয়া যায়। এরা অভদ্র হবে, এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। কিরে খুকি, হাত দেখাবি? বসেই তো আছিস, দেখা না। হিমু চট করে হাত দেখে ফেলবে। খুকি বরফ শীতল গলায় বলল, কেন বিরক্ত করছো? আলেয়া খালা নিজের হাত বাড়িয়ে বললেন, হিমু, আমার হাতটা দেখে দে না, মন দিয়ে দেখবি। খুকি চোখ তুলে এক পলকের জন্য মার মুখ দেখে আবার বই পড়তে শুরু করল। এক পলকের দৃষ্টিতেই তার মার ভস্ম হয়ে যাওয়ার কথা। কালো চশমার কারণে হয়তো ভস্ম হলো না। আমি বললাম, খালা, আমি হাত দেখা ছেড়ে দিয়েছি। সে কি? মিথ্যা মিথ্যা বানিয়ে বলতাম। মিথ্যা বলতে বলতে একসময় নিজের পর ঘেন্না ধরে গেল। তারপর ঠিক করলাম, আর না, যথেষ্ট হয়েছে। বাজে কথা রেখে হাতটা দেখ তো। আমি সঙ্গে সঙ্গে তারা দুই হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আপনার সামনে ভয়াবহ দুর্যোগ, পারিবারিক সমস্যা, অসম বিবাহ ঘটিত সমস্যা। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। ভদ্রমহিলার চোখের দৃষ্টি বলে দিচ্ছে, এই তো হয়েছে। মেয়ের দিকে তাকানোর অর্থ হচ্ছে মেয়েকে ইশারায় বলা, কি বলেছিলাম না? হাত ভালো দেখে, দেখলি তো, হাতে নাতে প্রমাণ। আমি বললাম, দুর্যোগ হঠাৎ উপস্থিত হয়েছে? ভদ্রমহিলা বললেন, হঠাৎ মানে কবে? ধরুন ১ মাস। তবে দুর্যোগ আপনারা সামলাতে পারছেন না, আরো জটিল করে ফেলেছেন। ভদ্রমহিলা আবারও মেয়ের দিকে তাকালেন, চোখের ইশারায় আবারও বললেন, দেখলি কত বড় পামিস। মেয়েটি হাতের বই মুড়ে রাখল, চোখ থেকে চশমা খুলে ফেলে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিঃসন্দেহ হলাম, এই মেয়ে মানুষ না, এ হলো খুর। এদের শুধু বেহেশতেই পাওয়া যায়। এরা বেহেশতের সঙ্গিনী। And there will be companions with beautiful, big, lustrous eyes. এই মেয়েটির চোখ বিগ, বিউটিফুল এবং লাস্টোরিয়াস। আমি ভাবলাম মেয়েটা কিছু বলবে, ভঙ্গিটা সেরকম। সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল, আবার কালো চশমা করে বই পড়তে শুরু করলো। এটা কি বিশেষ কোনো বই যা সানগ্লাস ছাড়া পড়া যায় না? আলেয়া খালা বললেন, এই সমস্যাটা কখন মিটবে?
মিটবে না। তিনি হাহাকার করে বলে উঠলেন, কি বলছিস তুই? মিটবে না মানে? আমি নির্বিকার ভঙ্গিতে বললাম, এই সমস্যা মেটার নয়, সমস্যা বাড়তে লোশন লিমিটে চলে আসবে। এই সমস্যায় একটা বাচ্চা মেয়ে জড়িত। মেয়েটির মৃত্যু যোগ আছে। সে মারা গেলে হয়তো সমস্যা মিটে যাবে। আলেয়া খালা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সানগ্লাস পরা বেহেশতের পরী এতক্ষণে আমার দিকে তাকিয়েলেন। তাকিয়ে বললেন, এইসব তথ্য আপনি মার হাতের লেখা দেখতে পেলেন? জি না, আমি বলেছি ইনটুইশন থেকে। আমার ইনটুইশন প্রবোধ। যে মেয়েটির কথা বললাম সে বোধহয় আপনার মেয়ে। খুকি জবাব দিল না। মাইক্রোবাস নড়ে উঠল। জ্যাম পড়েছে। গাড়ি চলতে শুরু করেছে। গাড়ির সামনে একটা ঠেলা গাড়ি আছে বলে গাড়িটাকে সম্মুখ গতিতে এগোতে হচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, যাই। ভদ্রমহিলা তখনও নিজেকে সামলাতে পারেননি। আমি যে চলে যাবার জন্য দাঁড়িয়েছি তাও বোধহয় বুঝতে পারেননি। মাইক্রোবাসের স্লাইডিং দরজা খোলার পর তিনি সম্ভিত পেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, না, না, তুমি যেতে পারবে না। এতক্ষণ আমাকে তুই বলছিলেন, শেষ সময় তুমি। ততক্ষণে আমি নেমে গেছি। মাইক্রোবাসের জানালার কাজ সরিয়ে ভদ্রমহিলা ব্যাকুল হয়ে ডাকছেন, এই হিমু, এই এই ছেলে। আমি তার দিকে তাকিয়ে অভয়দানের হাসি হাসলাম, অর্থাৎ আসবো, আবার দেখা হবে। ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। এই সমস্যাটা আমার ইদানিংকালে হচ্ছে মানুষ না চেনার রোগ। মস্তিষ্কের যে অংশে স্মৃতি জমা থাকে সে অংশে কিছু বোধহয় হয়েছে। স্মৃতির ফাইল গায়েব হয়ে গেছে। এক সময়কার চেনা লোকজনদের সঙ্গে দেখা হয়, যেহেতু ব্রেইন সেলে জমা রাখা তাদের ফাইল গায়েব হয়ে গেছে সেহেতু তাদের চিনতে পারিনি। একজন নিউরোলজিস্টের সঙ্গে দেখা করা দরকার। রোগ আরো বারবার আগে চিকিৎসা করা দরকার, নয়তো দেখা যাবে কাউকেই চিনতে পারছি না, সবাই অপরিচিত। অবশ্য আমার ধারণা এই অভিজ্ঞতাও মজার অভিজ্ঞতা হবে। ৬০০ কোটি মানুষের বিশাল পৃথিবী, আমি কাউকেই চিনতে পারছি না। মাইক্রোবাস থেকে বেকায়দায় জায়গায় নেমেছি। সামনে পিছনে কোনো দিকেই যেতে পারছি না। দুদিকেই গাড়ির স্রোত। পথচারীকে রাস্তা পার হবার সুযোগ করে দেবার জন্য এদের কোনো মাথা ব্যথা নেই। নিজে পৌঁছাইতে পারলেই হলো। আমাকে অপেক্ষা করতে হবে আরেকটা ট্রাফিক জ্যামের জন্য। দেখা গেছে ট্রাফিক জ্যামেরও একটা ভালো দিক আছে। এই সময় রাস্তা পারাপার করতে পারা যায়। টু এভরি ক্লাউড দেয়ার ইজ এ সিলভার লাইনিং। আমি অপেক্ষা করছি। অপেক্ষা করতে খুব যে খারাপ লাগছে তা না, কারণ তেমন কোনো পরিকল্পনা নিয়ে বের হইনি। যাচ্ছি গ্যান্ডারিয়ার দিকে। মোহাম্মদ ইয়াকুব আলী নামের এক ভদ্রলোক জরুরি তলব পাঠিয়েছে। ভদ্রলোককে আমি চিনি না, তিনিও সম্ভবত আমাকে চেনেন না। তবে শুনেছি হলুস্থুল ধরনের বড়লোক। হ্যান কোনো ব্যবসা নেই, যাতান নেই, ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি দিয়ে যাকে বলে ছেঁড়াবেড়া। এমন একজন আমাকে জরুরি তলব পাঠাবেন কেন তাও বুঝতে পারছি না। জরুরি তলব পাঠালে ধীরে সুস্থে যাবার নিয়োগ। আমিও তাই করেছি। ২ ঘন্টা দেরি করেছি। আবার ট্রাফিক জ্যাম লেগে গেছে। দুটো রিকশার পিছনের চাকা একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। দুজন রিকশাওয়ালাই দোষ কার তা নিয়ে তর্ক করেছে। চাকা ছাড়াবার চেষ্টা করছে না। জনতাও ২ ভাগ হয়ে গেছে। একদল খালিগা রিকশাওয়ালার পক্ষে, অন্যদল দাড়িওয়ালা রিকশাওয়ালার পক্ষে। কাজেই জ্যাম। গাড়িটাড়ি বন্ধ করে ড্রাইভাররা সব গালে হাত দিয়ে বসে আছে। আশ্বিন মাসের ঝাঝালো রোদ ক্রমেই বাড়ছে। ঘুঘু পাখির ডাক আর শুনছি না। আজকের দিনটা রহস্য দিয়ে শুরু হলো। পাখি রহস্য। এদেশের বিত্তবান সম্প্রদায় বাস করেন গুলশান, বনানী এবং বারিধারায়। এই প্রচলিত ধারণা ঠিক নয়। পুরনো ঢাকার গলি তস্য করতে যেখানে এসে দাঁড়ালাম সেখানে ২-৩ বিঘার মতো জায়গা নিয়ে এক দুর্গ দাঁড়িয়ে আছে। চারদিকে জেলখানার মতো উঁচু এবং ভারী দেয়াল। দেয়ালের মাথায় কাঁটাতার, নিরেট লোহার গেট।
সেই গেটে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করেও লাভ হলো না। শব্দ ভিতরে যাচ্ছে না বলেই আমার ধারণা। কিংবা এও হতে পারে এ বাড়ির নিয়ম হচ্ছে ভিতর থেকে লোকজন বেরোতে পারে, বাইরের কেউ ঢুকতে পারে না। ওয়ান ওয়ে ট্রাফিক। আমি চলে যাবার মানসিক প্রস্তুতি নিতে নেবার পরপরই খটাং ঘটাং শব্দ হতে লাগলো, যেন কয়লার ইঞ্জিনের শান্টিং হচ্ছে। তারপরেই খড়ভর শব্দ। গেট খুলে গেল। সুতার মতো সরু একজন লুঙ্গি পরা খালি গায়ের লোকের মাথা বের হয়ে এলো। কাহারে সান? এরকম দুর্বল স্বাস্থ্যের একজন লোককে দারোয়ানের চাকরি কেন দেওয়া হলো, আমি তাই ভাবছি। আমি কাকে চাই সেটা বলা এখন আর তেমন জরুরি মনে হচ্ছে না। তাছাড়া আমি কাউকেও চাই না। এবারে প্রধান ব্যক্তিটি আমাকে চায়। লোকটা কারে চান না বলে কাহারে চান বলছেন কেন? আপনি কাহারে চান? আমি হাসি মুখে বললাম, আমি কাহারেও চাই না, ইয়াকূব আলী সাহেব আমাকে চান। আপনার নাম হিমু? হুম। আপনি আসতে দেরি করেছে। আপনার আসার কথা 10টার সময়। চলে যাব? আহেন আহেন, ভেতরে আহেন। আমি ভিতরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে গেল। ঘটঘট শব্দে ভেতর থেকে দুটো তালা মেরে দেওয়া হলো। তালা চাবি দারোয়ানের কোমরে বাঁধা। মনে হলো এই গেট আর খুলবে না। দারোয়ান বলল, ভেতরে চলে যা, বলে সে খুপড়িতে ঢুকে গেল। সেখানে একটা দড়ির ক্যাম্প খাটে তার বিছানা। সে অতি দ্রুত দড়ির খাটিয়ায় শুয়ে পড়ল। এত দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত সে ঘুমিয়ে পড়েছে। আমি বিস্ময় নিয়ে দুর্গ প্রাচীরের ভিতর দিকে তাকালাম। ইংল্যান্ড হলে বাড়িটাকে অনায়াসে ক্যাসেল বলে চালিয়ে দেওয়া যেত। হুলস্থুল ব্যাপার। গ্রিক স্থাপত্যের বড় বড় কলমওয়ালা বাড়ি। টানা বারান্দার পুরোটাই বারবেলে। বাড়ির সামনে ফোয়ারা আছে। ফোয়ারার অবশ্য পানি ঝরছে না, তবে দেখে মনে হচ্ছে সচল ফোয়ারা। সময়ে সময়ে চালু করা হয়। গাড়ি বারান্দায় 4-5 জন মানুষ। এরা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। সবাইকে চিন্তিত মনে হচ্ছে। আমি খানিকটা এগুতেই ঝকঝকে চেহারার এক যুবক আমার দিকে আসতে শুরু করল। আমি থমকে দাঁড়ালাম। যুবকটির চেহারা সুন্দর, হাঁটার ভঙ্গি সুন্দর। হালকা ছাইরঙা প্যান্টের উপর সে পরেছে আসমানি রঙের হাফ শার্ট। শার্টেও তাকে সুন্দর মানিয়েছে। মনে হচ্ছে অন্য কোনো রঙের শার্ট পরলে তাকে মানাতো না। যার সব সুন্দর তার কথাবার্তা সাধারণত কর্কশ হয়। দেখা গেল তার কথাবার্তাও সুন্দর। রেডিওতে অডিশন দিলে প্রথম সুযোগেই খবর পাঠের কাজ পেয়ে যেত। আপনি কি হিমু সাহেব? জি। আপনারা 10টার দিকে আসার কথা। গাড়ির জামে আটকা পড়েছিলাম। ও আচ্ছা, আপনি স্যারের কাছে চলে যান, উনি আপনার জন্য অস্থির হয়েছেন। ব্যাপারটা কি বলুন তো? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, ব্যাপার আপনি জানেন না? জি না। বলেন কি? আমার ধারণা ছিল জানেন। যাই হোক, স্যারই আপনাকে বলবেন। দয়া করে স্যারের সঙ্গে কোনো রকম তর্ক বা আর্গুমেন্টে যাবেন না। উনি যা বলবেন তাতেই হুহু বলে মাথা নাড়বে। বি ইনভেস্টমেন্ট। আসুন আপনাকে দেখিয়ে দে। যারা অপেক্ষা করছেন তারা সবাই তাকিয়ে আছেন আমার দিকে। বুঝতে পারছি এখানে একজন আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি। শুধু ইয়াকুব আলী সাহেব না, এরা সবাই অপেক্ষা করছে আমার জন্য। ইয়াকুব আলী সাহেব অসুস্থ, এ খবরও জানা ছিল না। যে ভদ্রলোক আমাকে খবর দিয়েছেন তিনি ইয়াকুব আলী সাহেবের অসুস্থতার খবর আমাকে দেননি। অসুখ তেমন গুরুতর বলেও মনে হচ্ছে না। বিত্তমানরা গুরুতর অসুস্থ অবস্থায় দেশে থাকেন না। সিঙ্গাপুর, ব্যাংককে থাকেন। তাদের কপালে দেশের মাটিতে মৃত্যু লেখা থাকে না। তাদের মৃত্যু অবধারিতভাবে হবে দেশের বাইরে। তনু সাহেব, যে আপনি ফিরবে দোতলায় উঠে যা। সিঁড়ির সামনের প্রথম ঘরটাই স্যার। দরজায় নক করলে না, দরজা ফেলে দিব। একটা কথা, কাঠের সিঁড়ি তো আস্তে পা ফেলবে। শব্দ যেন না হয়। সিঁড়িতে শব্দ হলে স্যার খুব বিরক্ত হয়।
আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আপনি এক কাজ করুন ভাই, আমাকে বরং কোলে করে দোতলায় দিয়ে আসুন। শব্দ-টব্দ একেবারেই যেন না হয়, সেদিকে আপনি হলে আমার চেয়ে ভালো লক্ষ্য রাখতে পারবে। ভদ্রলোক আমার কথায় আহত হলেন কিনা বুঝতে পারলাম না। তার মুখ ভঙ্গিতে কোনো রকম পরিবর্তন এলো না। আগে যেমন ছিল, এখনো সেরকমই আছি। আমি নির্বিকার ভঙ্গিতে মুগ্ধ হয়ে বললাম, ব্রাদার, আপনার নাম? আমার নাম মঈন খান। আমাকে ব্রাদার বলবেন না, যান। আপনি দোতলায় যান। শব্দ করেই যান। কাঠের সিঁড়ি হলেও সিঁড়িতে কার্পেট দেওয়া। চেষ্টা করেও শব্দ বের করা গেল। দরজায় টোকা দেবার আগেই নার্স দরজা খুলে দিয়ে বলল, আসুন, স্যার জেগেই আছেন, সোজা চলে যান। জুতো খুলে এখানে রেখে যান। আপনার পা দেখি ধুলো ভর্তি। এক কাজ করুন তো, বাথরুমে ঢুকে পা ধুয়ে ফেলুন। শুধু পা ধোবো নাকি অজু করে ফেলবো? নার্স কঠিন চোখে আমার দিকে তাকাচ্ছে। এ বোধহয় মঈন খানের মতো রসিকতায় স্থির থাকতে পারে না। তবে নার্সের চেহারা সুন্দর। কঠিন চোখে তাকালেও তাকে খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে কঠিন চোখে না তাকালেই তাকে খারাপ লাগত। আমি উৎসাহের সঙ্গে বললাম, সিস্টার, আপনার নাম জানতে পারি? আমার নাম দিয়ে কি আপনার কোনো প্রয়োজন আছে? জি আছে। আমি যখন অসুস্থ হব তখন সেবা করার জন্য আপনাকে ডাকব। কল দিলে আসবেন না? যান, বাথরুমে যান। কার্বলিক সাবান আছে, হাত মুখ ভালো মতো ধোবে। আমি বাথরুমে ঢুকলাম। অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, 2001 স্পেস অডিসি। ছবির একটা দৃশ্যে বিশাল খাটে একজন বুড়ো মানুষ শুয়ে আছে। বুড়ো চেহারা অনেকটা সম্রাট শাহজাহানের মতো। ঘরটা প্রকাণ্ড। প্রকাণ্ড ঘরের প্রকাণ্ড খাটে একজন রুগ্ন কৃষ্ণকায় মানুষ। দৃশ্যটা দেখামাত্র মনে চাপ সৃষ্টি হয়। ইয়াকুব আলী সাহেবের সবার ঘরে ঢুকে স্পেস অডিসির ছবির কথা মনে পড়লে। ইয়াকুব আলী সাহেব শুয়েছিলেন। আমাকে দেখে উঠে বসলেন। হাত ইশারায় কাছে ডাকলেন। তারপর দীর্ঘ সময় দুজনই চুপচাপ। উনি কিছু বলছেন না, আমিও না। আমি খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের সাজসজ্জা দেখছি। খাটের পাশে বুকসেলফ। বুকসেলফে বইগুলির নাম পড়ার চেষ্টা করছি। এত দূর থেকে পড়া যাচ্ছে না। ন্যাপথালিন এবং অডিকোলনের মিশ্র গন্ধ নাকে আসছে। মোটেও ভালো লাগছে না। তাছাড়া বুড়ো ইয়াকুব সাহেবের চোখ দুটিতে পাখি পাখি ভাব। মানুষের পাখির মতো চোখ এই প্রথম দেখলাম। হিমু, জি, বসো। বসার জন্য একটি মাত্র চেয়ার, সেটা ঘরের শেষ প্রান্তে। আমি কি সেখানে বসবো না চেয়ার টেনে কাছে নিয়ে আসবো তা বুঝতে পারছি না। চেয়ার টেনে কাছে নিয়ে এসো, শব্দ যেন না তা। ক্যাচ ক্যাচ শব্দ সহ্য হয় না, এমনকি নিঃশ্বাস ফেলার শব্দ। চেয়ার পর্বতের মতো ভারী। আনতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেল। এর চেয়ে মেঝেতে বসে পড়া ভালো ছিল। শিব, জি স্যার। তোমার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি, তবে তোমার কথা অনেক শুনেছি। তুমি নাকি সাধু সন্ত টাইপের মানুষ। তোমার পেশা নাকি রাস্তায় ঘোরা। তোমার কিছু সাহায্য আমার দরকার। স্যার বলুন, কি করতে পারি? ইয়াকুব আলী সাহেব খানিকক্ষণ চোখ বন্ধ করে বসে রইলে। নার্স চোখে মনে হয় কোনো একটা ওষুধ খাওয়াবার সময় হয়েছে। ইয়াকুব আলী সাহেব চোখ না খুলেই হাতের ইশারায় নার্সকে চলে যেতে বলল। হিমু, জি স্যার। আমি কি চাই সেটা বললে তুমি আমাকে পাগল টাগল ভাবতে পার। আপনি বলুন, আমি সহজে কাউকে পাগল ভাবি না। তুমি সহজে পাগল ভাবো আর না ভাবো, আমাকে সাবধান হয়ে কথা বলতে হবে। আমি তোমার কাছে কি চাই সেটা বলার আগে তুমি আমার স্ত্রীর কথা শুনি।
আমার স্ত্রীর কথা শুনলে আমাকে আর পাগল ভাববো না। বলো, মন দিয়ে শুনবে? জি স্যার, মন দিয়ে ইয়াকুব আলী সাহেব আমার দিকে আরো ঝুঁকে এলে। তার চোখের মনি জল জল পড়ছে। মনির সাইজও ছোট। ভদ্রলোকের অসুখটা কি? যক্ষা। যক্ষা রোগীর রোগ চোখ জলজল করে বলে শুনেছি। যক্ষা হলে ঘন ঘন কাশার কথা। তিনি এখনো কাশছেন না। আমার প্রথম স্ত্রী বিয়ের 2 বছরের মাথায় মারা যায়। পরে আমি আবার বিবাহ করি। আমার প্রথম স্ত্রীর গর্ভে কোনো সন্তানাদি হয়। আমার দ্বিতীয় স্ত্রীও প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি আবারও বিবাহক। সেই স্ত্রী জীবিত আছেন। আমার সঙ্গে বনিবনা হচ্ছে না বলে তিনি আলাদা থাকেন। তুমি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনছ? জি স্যার, শুনছি। বলো দেখি, আমার প্রথম স্ত্রী বিয়ের কতদিন পর মারা যায়? বিয়ের 2 বছরের মাথায় বিষে আত্মহত্যা করে। ইয়াকুব আলী সাহেব পাখির মতো চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ হা হয়ে গেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বিষার ব্যাপারটি তিনি বলেননি। আমি বানিয়ে বললাম, মনে হচ্ছে লেগে গেছে। আমার 2-1টা বানানো কথা খুব লেগে যায়। ইয়াকুব আলী সাহেব গলা পরিষ্কার করতে করতে বললেন, আমার স্ত্রী আত্মহত্যা করেন এই কথা তো তোমাকে বলিনি। তোমার জানার কথা না। কোত্থেকে জানলে? অনুমান করে বললাম। আমার অনুমান খুব ভালো। তাই তো দেখছি। তোমার সম্পর্কে যা শুনেছি তাহলে তা মিথ্যে না। যাই হোক, আমার স্ত্রীর কথা বল। তার নাম জয়না। সে আমার পর মিথ্যা সন্দেহ করে আত্মহত্যা করে। মৃত্যুর পর সে তার ভুল বুঝতে পারে বলে আমার ধারণা। কারণ তারপরই সে নানানভাবে আমাকে সাহায্য করতে। আমি বললাম, কিভাবে সাহায্য করেন? বিপদে আপদে স্বপ্নে দেখা দিয়ে বলেন কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছ। ব্যবসার আয় উন্নতি তার জন্যেই হয়েছে। তার উপদেশেই আমি ব্যবসা শুরু করি। ব্যাপারটার অন্য ব্যাখ্যাও তো থাকতে পারে। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। অন্য ব্যাখ্যাও আমি চাই। অন্য ব্যাখ্যা হলো আমার অবচেতন মন আমাকে সাহায্য করেছে। আমার মৃত স্ত্রী আমার অবচেতন মনের কল্পনা। আপনি এই ব্যাখ্যা বিশ্বাস করেন না? না। অনেকক্ষণ কথা বলার জন্যই সম্ভবত ইয়াকুব আলী সাহেব ক্লান্ত হয়ে পড়েছে। তিনি টেবিলের উপর রাখা রিমোট কন্ট্রোল নবে হাত রাখলে। নার্স ছুটে। তিনি বোধহয় সাইন ল্যাঙ্গুয়েজে কিছু বললেন। নার্স মেজারিং গ্লাসের চেয়ে একটু বড় সাইজের গ্লাসে করে কি যেন নিয়ে তিনি এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে থাকলে। যতক্ষণ তিনি চোখ বন্ধ করে থাকলেন ততক্ষণ নার্স কড়া চোখে আমার দিকে তাকিয়ে রইল। চোখের ইশারায় বলল, তুমি অসুস্থ মানুষটিকে কেন বিরক্ত করছ? বের হয়ে যা। ইয়াকুব আলী সাহেব চোখ খুলে নার্সকে আবার ইশারা করলেন। নার্স চলে গেল। তিনি চাপা গলায় ডাকলেন, হিমো। জি। আমি অসুস্থ, ভয়াবহভাবে অসুস্থ। মৃত্যুর ঘণ্টা ঠং ঢং করে পাচ্ছে। তোমার তো অনুমান ভালো। বলো দেখি অসুখটা কি? বলতে পারছি না। আমার অনুমান সবসময় কাজ করে না। কতদিন বাঁচব সেটা বলতে পারবে? জি না। ইয়াকুব আলী সাহেব গলার স্বর আরো নাড়িয়ে ফেললে। তার কথা অস্পষ্ট হয়ে এলো। কথা বোঝার জন্য আমাকে তার দিকে এগিয়ে যেতে হলো। আমি শিশুদের একটা ওষুধ বাঁধিয়ে বসেছি। এগুলো সাধারণত শিশুদের হয়। তখন তাদের বাঁচিয়ে রাখতে রক্ত বদলি দিতে হয়। কিছুদিন পর পর নতুন রক্ত। এখন কি অসুখটা বুঝতে পারছো? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব 1। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখো।